সায়েন্স টিউটর 2023 চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 4 এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কেমিক্যাল কিনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা থেকে আজকের লেসন 2তে আমরা আলোচনা করব যে অ্যাভারেজ রিয়াকশন রেট বা গড় বিক্রিয়া হার এবং ইনস্টেনিয়াস রিয়াকশন রেট তাৎক্ষণিক বিক্রিয়া হার এদের মধ্যে পার্থক্য কোথায়, বিষয়গুলি কি কি, কোনো রাসায়নিক বিক্রিয়াকে কিভাবে আমরা প্রকাশ করি সেই রিপ্রেজেন্টেশন আমরা আগের লেসনে জেনেছি যে কিভাবে কোনো কেমিক্যাল রিয়াকশান রেট প্রকাশ করতে হয়। এখানে আমরা এই গড় বিক্রিয়া হার এবং তাৎক্ষণিক বিক্রিয়া হার এর সঙ্গে বিক্রিয়া হার ধ্রুবকের একক এবং কিছু তৎসম্পর্কিত গাণিতিক সমস্যা এবং তার সমাধান বুঝে নেব। চলো বেশি কথা না বাড়িয়ে আজকের লেসন শুরু করি। আর প্লিজ তোমরা এই চ্যানেলকে বন্ধুদের কাছে পৌঁছে দাও, তাহলে আমার কাজ করার উদ্যম বা অনুপ্রেরণা আরো বাড়বে। তো চলো শুরু করি। তো দেখো, গড় বিক্রিয়া হার বা তাৎক্ষণিক বিক্রিয়া হার নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেব যে আসলে এই গড় বিক্রিয়া হার বা তাৎক্ষণিক হার বিক্রিয়া ব্যাপারটা কি। দেখো, কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যখন চলে, তো রাসায়নিক বিক্রিয়া প্রতি মুহূর্তে তার কিন্তু মান পরিবর্তিত হতে থাকে, বিক্রিয়া হার পাল্টাতে থাকে। কোনো একটা মুহূর্ত, মনে করো অতি ক্ষুদ্র সময়ের একটা ব্যবধানে রাসায়নিক বিক্রিয়ার হার যদি R1 হয় এবং ডেল্টা T1 ধরলাম, অন্য একটি সময়ের ব্যবধানে আমরা ধরছি R2 হয়, তাহলে প্রতি মুহূর্তে এই রেটটা কিন্তু চেঞ্জড। এবার নির্দিষ্ট সময় ডেল্টা টি যদি হয়, ডেল্টা টি সমান যদি ডেল্টা T1 যুক্ত ডেল্টা T2 এরকম ডট 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 হয়, তাহলে এই সময়ের ব্যবধানে সমস্ত রেটগুলোকে আমরা যোগ করে তাকে যদি আমরা ডেল্টা এন দিয়ে ভাগ করি, অর্থাৎ যতগুলি এই রেট সময়ের যে ইন্টারভ্যাল যতগুলি হচ্ছে ততগুলি যে ইন্টারভ্যাল দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা কী পাবো? রেট অ্যাভারেজ পাবো। ঠিক আছে, মানে অ্যাভারেজ অর্থাৎ রিয়াকশন রেট পাবো। তাহলে অ্যাভারেজ রিয়াকশন রেটটা কি না, কোনো রাসায়নিক বিক্রিয়ায় একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোনো একটি বিক্রিয়ক বা বিক্রিয়াত পদার্থের যে গাঢ়ত্বের পরিবর্তন এবং উক্ত সময়ের যে ব্যবধান, সেই ব্যবধানে বিক্রিয়াটির ব্যবধানকে ওই যে ব্যবধান, এই যে অনুপাত, সেই অনুপাতকে ওই সময়ের ব্যবধানে বিক্রিয়াটির গড় বিক্রিয়া হার বলে। তাহলে সময়ের ব্যবধানটাকে বলতে হবে। তাহলে এখানে রেট, আমরা নাম্বার অফ এই যে রেটগুলো আছে, যতগুলো টাইম ইন্টারভ্যাল আছে সেটা দিয়ে ভাগ করলেও হবে রেটকে, অথবা আমরা ভাগ করতে পারি টোটাল চেঞ্জ ইন কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই টোটাল টাইম ইন্টারভ্যাল, এটা দিয়েও আমরা বলতে পারি। চলো একটা উদাহরণ নিয়ে ব্যাখ্যা করে আমরা ব্যাপারটা বুঝে নিই। ধরা যাক একটা রাসায়নিক বিক্রিয়া, ধরে নিচ্ছি আর রিয়াক্ট্যান্ট আর পি হচ্ছে আমার প্রোডাক্ট। এখন বিক্রিয়া চলাকালীন আর এর গাঢ়ত্ব কি হচ্ছে? কমছে। এটা বিক্রিয়া গাঢ়ত্ব কমে, আর পি অর্থাৎ প্রোডাক্ট বিক্রিয়াত পদার্থ এর গাঢ়ত্ব কিন্তু বাড়তে থাকে। এখন ধরে নিচ্ছি T1 সময় এই বিক্রিয়ার গাঢ়ত্ব, বিক্রিয়কের গাঢ়ত্ব R1 এবং প্রোডাক্টের গাঢ়ত্ব আমার P1। কোনো একটা সময় T2, সেই সময় রিয়াক্ট্যান্টের গাঢ়ত্ব আমি ধরলাম R2 আর প্রোডাক্টের গাঢ়ত্ব P2। এই যে টাইম ইন্টারভ্যাল সেটা হচ্ছে T2 মাইনাস T1, সময়ের যে ব্যবধান। এই সময়ের ব্যবধানে আসলে রিয়াক্ট্যান্টের অর্থাৎ বিক্রিয়কের গাঢ়ত্ব আমরা লিখব কি? R2 মাইনাস R1, বিক্রিয়কের গাঢ়ত্বের যে পরিবর্তন। এইটাকে আমরা যদি ডেল্টা এ আর বলি, তাহলে ডেল্টা আর অবভিয়াসলি আগেই আমরা পড়েছি নেগেটিভ। কেন নেগেটিভ স্যার? কারণ R2 কম হয় আর R1 কনসেন্ট্রেশনটা বেশি হয়। ইনিশিয়ালি R1টা বেশি, আর T2 সময় পরে R2 অর্থাৎ বিক্রিয়কের যে গাঢ়ত্ব সেটা কম হয়, সেই জন্য কম মাইনাস বেশি হলে নেগেটিভ হচ্ছে। এবার আমরা সংজ্ঞা অনুযায়ী রিয়াকশান যে অ্যাভারেজ, রিয়াকশান রেট অ্যাভারেজ, তাকে বলবো কি? রেট অ্যাভারেজ সমান চেঞ্জ ইন কনসেন্ট্রেশন মানে ডেল্টা আর ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম ডেল্টা টি। এই T2 মাইনাস T1কে আমরা ডেল্টা টি বলতে পারি।
তো তার আগে যেহেতু এটা নেগেটিভ টার্ম, তার মানে এটাকে নিউমেরিক্যাল, পজিটিভ নিউমেরিক্যাল করতে গেলে একটা কী করতে হবে, মাইনাস আনতে হবে। সেই জন্য মাইনাসটা অ্যাপ্লাই করলাম, তাহলে মাইনাস ডেল্টা আর বাই ডেল্টা টি। সুতরাং একইভাবে আমরা যদি প্রোডাক্টের রেসপেক্টে করি রেট অ্যাভারেজ, তাহলে রেট অ্যাভারেজ কী হবে প্রোডাক্টের রেসপেক্টে? না স্যার, টোটাল চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট সেটা হচ্ছে P2 মাইনাস P1, এটাকে আমরা যদি বলি ডেল্টা পি। টোটাল চেঞ্জ ইন টাইম হচ্ছে T2 মাইনাস T1, এটাকে আমরা বললে ডেল্টা টি। তাহলে ডেল্টা পি বাই টিটি, ডেল্টা টি, এটা হচ্ছে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট উইথ টাইম। তাহলে এবার গাঢ়ত্ব ভার্সেস যে সময়, এইটা যদি লেখচিত্র আঁকি, বিক্রিয়কের সাপেক্ষে আমরা জানি এই চেঞ্জ ইন রেটটা কী হবে, ধীরে ধীরে কমছে, কনসেন্ট্রেশন কমছে। আর অর্থাৎ প্রোডাক্টের ক্ষেত্রে কী হবে, সময় সাপেক্ষে এক সময় কী হবে, গাঢ়ত্বটা বাড়তে থাকবে, এক সময় এটা প্যারালেল হয়ে যাবে, তাই না? এই দেখো, এটা ধীরে ধীরে এটা প্যারালেল হবে। তার মানে ওই সময় আসলে কনসেন্ট্রেশন রিয়াক্ট্যান্টের যেমন আর কমবে না, প্রোডাক্টের আর কনসেন্ট্রেশন কিন্তু বাড়বে না, যখন আমরা বলি কেমিক্যালি ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হয়েছে। এবার চলে আসি তাৎক্ষণিক বিক্রিয়ার হার, ব্যাপারটা কি? দেখো, কোনো রাসায়নিক বিক্রিয়া চলাকালীন, অলরেডি আগেই বললাম, কোনো একটা মুহূর্তে ইনস্ট্যানাস, এটাকে আমরা ইংরেজিতে বলি ইনস্ট্যানাস রিয়াকশন রেট, কোনো একটা মুহূর্তে উক্ত বিক্রিয়ার এটাও ধরতে পারো, অথবা এ থেকে বি ধরতে পারো, যা ইচ্ছা। উক্ত বিক্রিয়ার একটি বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব হ্রাসের বা অন্তরিত হওয়ার হার এবং বিক্রিয়াত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধির যে হার, সেই হারকেই বলা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া হার। কোনো একটা মুহূর্তে, আমি ধরে নিচ্ছি, দেখো, কোনো একটা মুহূর্তে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন হচ্ছে ডেল্টা এ, আর সেইখানে টাইম ইন্টারভ্যালটা আমি ধরলাম ডেল্টা টি। তাহলে এখানে যদি আমরা লিমিট দিয়ে দিই, LIMIT লিমিট তোমরা পড়েছো, লিমিট ডেল্টা টি যদি টেন্স টু 0 করি, দ্যাট মিনস ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এটাকে আমরা বোঝাচ্ছি। তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডেল্টা এর আগে একটা মাইনাস দেবো, মাইনাস সমান আমরা কি বলবো, এটাকে ডিফারেন্সিয়াল ক্যালকুলেশন নিয়মে মাইনাস ডি কনসেন্ট্রেশন এ ডিটি। এইটা হলো তাৎক্ষণিক বিক্রিয়া হার। তাহলে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার তাৎক্ষণিক বিক্রিয়া হার বোঝাতে গেলে আর ইনস্ট্যানাস বোঝাতে গেলে আমরা কি করব, এই ডিফারেন্সিয়াল ভ্যালুটাতে লিখবো মাইনাস ডি এডিটি। ঠিক একইভাবে এটাকে আমরা লিখতে পারি ডি কনসেন্ট্রেশন বি ডিটি। ওকে, সেক্ষেত্রে লিমিট ডেল্টা টি টেন্স টু 0, ডেল্টা বি ডিভাইডেড বাই ডেল্টা টি, এইটাই হচ্ছে রেট ইনস্ট্যান্স। এটা কার সাপেক্ষে, বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে। ঠিক আছে, তার মানে তাৎক্ষণিক বিক্রিয়া হার আমরা বলতে পারি মাইনাস ডিএডিটি সমান ডিবিডিটি। অবভিয়াসলি এখানে কনসেন্ট্রেশন টার্মটা অ্যাপ্লাই করবে, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা যেটা বুঝি। ঠিক আছে, এখন মনে করো কোনো একটা রাসায়নিক বিক্রিয়া, মনে করো রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হচ্ছে। তো এই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি সময় বনাম যদি গাঢ়ত্ব লেখচিত্র অঙ্কন করি, ধরো এটা রিয়াকশানের এটা গাঢ়ত্ব, টাইম টু টাইম আমরা দেখো গাঢ়ত্ব বনাম সময় লেখচিত্র অঙ্কন করেছি। এখানে ধরে নিচ্ছি যে এই যে জায়গাটা থেকে এই যে জায়গা, এইটাকে আমরা ধরে নিচ্ছি টি সময়, এটা টি সময়। এর অন্তর্বর্তীকালীন আমি ধরে নিচ্ছি যে কোনো একটা বিন্দুতে, ধরো টি মুহূর্তে, এই টি মুহূর্তে আমরা আর বিন্দু পাচ্ছি, এই টি মুহূর্তে তাৎক্ষণিক বিক্রিয়ার হার নির্ণয় করব। তাহলে এই সময়ের ব্যবধান, এই যে আর বিন্দুতে আমাকে নির্ণয় করতে হবে, আমাকে কী করতে হবে, আর বিন্দুতে নির্ণয় করার জন্য প্রথমে দেখো কী করব, আর বিন্দুতে আমাকে একটা স্পর্শক টানতে হবে। এই যে রেড লাইন দেখছো, এইখানে একটা স্পর্শক টানা হয়েছে। এই স্পর্শক অনুযায়ী দেখো, এটা হচ্ছে আমার ভার্টিক্যাল লাইন, আর এটা হচ্ছে আমার কি, ভূমি। এই লম্ব বাই ভূমি, এটাকে আমরা কি বলি, নতি। লম্ব বাই ভূমিকে আমরা বলি নতি। তাহলে দেখো, লম্ব আমার কি আসছে না স্যার, ওসি, আর ভূমি আসছে ওডি। তাহলে এই ওডিটাকে আমরা যদি টাইম ইন্টারভাল ডেল্টা টি বলি, ওসিটা আমার কি, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ এ। তো এইটাকেই আমরা কি বলি, এইটাকেই আমরা বলি বিক্রিয়া হার বা রিয়াকশান রেট, তাই না? তো যেহেতু এবার এই ডেল্টা টি যদি টেন্স টু 0 হয়, সময়ের ব্যবধান যদি অত্যন্ত ক্ষুদ্র হয়, অর্থাৎ লিমিট
এখানে ডেল্টা টি টেন্স টু যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে এখানে আর বিন্দুতে আমরা কি পাবো? তাৎক্ষণিক বিক্রিয়া হার। তাৎক্ষণিক বিক্রিয়া হার। তাহলে কোনো একটা বস্তুর কোনো একটা বিক্রিয়ার তাৎক্ষণিক বিক্রিয়া হার পাওয়ার জন্য জাস্ট আমাদেরকে সময় এবং গাঢ়ত্ব লেখচিত্র অঙ্কন করে যে বিন্দুতে আমরা তাৎক্ষণিক বিক্রিয়া হার চাইছি সেই বিন্দুতে জাস্ট আমরা কি করব? নতিটা নির্ণয় করব। ক্লিয়ার? এই নতিটা নির্ণয় করলেই আমরা তাৎক্ষণিক বিক্রিয়া হার পাবো। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রেও কি একই হবে? একদম তাই। বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে আমরা এই পি বিন্দুতে একইভাবে একটা দেখো এরকম কি করলাম? একটা নতি টানলাম, মানে অ্যাকচুয়ালি এটাকে বলে সরলরেখা টানলাম এবং তার রেসপেক্টে একটা ত্রিভুজ ভার্টিক্যাল লাইন টেনে একটা ত্রিভুজ অঙ্কন করলাম এবং এখান থেকে নতি বের করলেই আমরা পেয়ে যাব কি না, পেয়ে যাব আমরা তাৎক্ষণিক বিক্রিয়া হার। ঠিক আছে, তো এখন আমরা এই বিক্রিয়া হারের যে ইউনিটস, সেই ইউনিটস নিয়ে আলোচনা করব। বিক্রিয়া হারের একক, ইউনিটস অফ রিয়াকশন রেট। দেখো বিক্রিয়া হার আগে কাকে বলে? আমরা তো জানলাম বিক্রিয়া হার ইকুয়ালস নাথিং বাট পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন, তাই না? তার মানে গাঢ়ত্বের একক হবে উপরে, আর নিচে হবে কি বলতো? সময়। ওই গাঢ়ত্বের মানে পরিবর্তনের জন্য যে সময়, তার মানে জাস্ট আমরা এখানে লিখবো সময়ের একক। তো সময়ের একক কি হবে? গাঢ়ত্বের একক আমরা জানি মোল পার লিটার, মোল লিটার ইনভার্স, আর সময়ের একক অবভিয়াসলি সেকেন্ড। তো ইউনিটটা কি দাঁড়ালো? মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। ওকে, এখন আমরা বেশ কিছু গাণিতিক উদাহরণ বুঝে নেব। ধরো একটা কোশ্চেন, A2A রিঅ্যাক্ট্যান্ট থেকে তৈরি হচ্ছে মনে করো বি এবং সি। এই কেমিক্যাল ইকুয়েশন অনুযায়ী একটা আবদ্ধ পাত্রে এই বিক্রিয়াটাকে সংগঠিত করা হয়েছে। টাইম ইজ ইকুয়াল টু 10 সেকেন্ডস, 10 সেকেন্ড সময়ে দেখা যাচ্ছে বি এর গাঢ়ত্ব, এই যে বি এর গাঢ়ত্ব 5 ইন্টু 10⁻³ মোল পার লিটার। এটা যদি বৃদ্ধি পায়, বলছে এটা যদি বৃদ্ধি পায়, এই সময়ে যদি এটা বৃদ্ধি পায়, তাহলে ওই সময়ের ব্যবধানে বি এর উৎপন্নের হওয়ার হার, অর্থাৎ আমার কনসেন্ট্রেশন অফ ডিবি ডিটি, এটা জানতে চেয়েছে। এ এর অন্তর্হিত হওয়ার হার অর্থাৎ মাইনাস ডি এ ডিটি, এটা জানতে চাওয়া হয়েছে। সরি, ভুল লেখা হলো, ডি কনসেন্ট্রেশন এ ডিটি, এই দুটো জিনিস জানতে চাইছে। তো প্রথমে দেখো বি এর উৎপন্ন হওয়ার হার, প্রথমে তো এটা তো গাঢ়ত্ব তো দিয়েই দিয়েছে, জাস্ট ভাগ করে দিলেই তো হয়ে যাবে। তাহলে ডি কনসেন্ট্রেশন বি ডিটি অর্থাৎ বি এর উৎপন্ন হওয়ার হার সিম্পলি কত হচ্ছে? 5 ইন্টু 10⁻³ মোল পার লিটার ডিভাইডেড বাই 10 সেকেন্ডস। তার মানে এটা কি হবে? 10⁻⁴, 5 ইন্টু 10⁻⁴ মোল পার লিটার, আর সেকেন্ডটা উপরে উঠলে সেকেন্ড ইনভার্স। ওকে, আর একইভাবে দেখো এ এর অন্তর্হিত হওয়ার হার আমরা আগে এটার সঙ্গে কি করব? রিলেট করব। রিলেশন করলে কি হচ্ছে? -½ অফ ডি কনসেন্ট্রেশন এ ডিটি সমান 1/4 অফ ডি কনসেন্ট্রেশন বি ডিটি। তাহলে এখান থেকে যেহেতু আমি ডিবি ডিটি পেয়ে গেছি, অর্থাৎ বি এর উৎপন্ন হবার হার, তাহলে এখান থেকে আমি বলতে পারি ডি এ ডি কনসেন্ট্রেশন এ ডিটি সমান কি হবে না? -2/4, -2/4 মানে 1/2 ডি কনসেন্ট্রেশন বি ডিটি সমান -½ ইন্টু 5 ইন্টু 10⁻⁴ মোল পার লিটার পার সেকেন্ড। এটা লিখছি না, এবার এটাকে হিসাব করলে কি দাঁড়াচ্ছে? সমান 2.5 ইন্টু 10⁻⁻⁴ মোল পার লিটার পার সেকেন্ড। এবার যেহেতু এখানে অন্তর্হিত হওয়ার হার বলা হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা আর এই নেগেটিভ টার্মটা দেব না, নেগেটিভ টার্ম আর ইউজ করব না। আর যদি বলতো বিক্রিয়া হার, তাহলে অবভিয়াসলি আমাদের নেগেটিভ টার্ম ইউজ করতে হতো। এখানে যে বলেছে অন্তর্হিত হওয়ার হার, এ তো অন্তর্হিত হচ্ছে, অবভিয়াসলি এটা ভ্যালুটা হবে 2.5 ইন্টু 10⁻⁴ মোল পার লিটার পার সেকেন্ড। এরপর আমরা আরেকটি উদাহরণ বুঝে নেব। ধরো নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। এবার এই উৎপন্ন হওয়ার ক্ষেত্রে বলা হচ্ছে যে অ্যামোনিয়া উৎপাদনের হার,
অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থের উৎপাদনের হার, তাহলে আমরা সেটাকে লিখবো ডি অ্যামোনিয়া, ডি কনসেন্ট্রেশন অ্যামোনিয়া ডিটি। এই ভ্যালুটা দেওয়া আছে 9.6 ইন্টু 10⁻³ ইউনিটটা মোল পার লিটার পার সেকেন্ড দেওয়া আছে। এবার নাইট্রোজেনের উৎপন্ন হওয়ার বা অন্তরিত হওয়ার হার জানতে চাওয়া হয়েছে। তার আমরা এখান থেকে রিলেশনটা কি লিখতে পারি, মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন ডিটি, যেহেতু নাইট্রোজেনের আগে স্টয়চিওমেট্রি 1 সমান আমরা লিখব -1/3 ডি কনসেন্ট্রেশন H2 ডিটি সমান 1/2 ডি কনসেন্ট্রেশন অফ NH3 ডিটি। এক্ষেত্রে এই ভ্যালুটা আমরা জানি, অলরেডি দেওয়া আছে, এই যে জাস্ট বসিয়ে দিলে আমরা কিন্তু পেয়ে যাব -d ইন্টু ডিটি। তাহলে -d ইন্টু ডিটি অর্থাৎ অন্তরিত হওয়ার হার সমান কি হবে না, হাফ অফ 9.6 ইন্টু 10⁻³ তার মানে এটা ভ্যালুটা হচ্ছে 4.8 ইন্টু 10⁻³ মোল পার লিটার পার সেকেন্ড। আর হাইড্রোজেনের ক্ষেত্রে যে আমরা এই ভ্যালুটা জানবো, তাহলে -d কনসেন্ট্রেশন H2 ডিটি সমান কি হবে 3/2 ইন্টু ডি কনসেন্ট্রেশন NH3 ডিটি। এবার ভ্যালুটা বসিয়ে দাও, 3/2 গুণিত 9.6 ইন্টু 10⁻³ মোল পার লিটার পার সেকেন্ড। তো এটাকে ক্যালকুলেশন করলে আসছে 1.44 ইন্টু 10⁻³ হয়ে যাবে। গুণ করে দেখো, এটা মোল পার লিটার পার সেকেন্ড। সো এইভাবে আমরা এই রকম প্রবলেম সলিউশন করব। নেক্সট আমরা একটা প্রবলেম দেখব। এরপর আরেকটা কোশ্চেন আমরা দেখে নেব। দেখো 48°C উষ্ণতায় CCl4 দ্রাবক, সেখানে N2O5 গ্যাস এর বিয়োজন বিক্রিয়ার শুরুতে 170 মিনিট, দ্যাট ইজ টাইম ইজ ইকাল টু, আমার এখানে দিয়েছে 170 ইন্টু 60 সেকেন্ড। N2O5 এর গাঢ়ত্ব যথাক্রমে এই এবং এই। তাহলে বিক্রিয়ার শুরুতে ছিল কত, অর্থাৎ যখন T ইজ ইকুয়াল টু 0 তখন হচ্ছে 2.05 m, আর এটা কনসেন্ট্রেশন অফ N2O5। আর টি সমান যখন এই, তখন কনসেন্ট্রেশন হচ্ছে 1.80 m। এবার রিয়াকশনটা দেখো, 2N2O5 যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা লিখব ডি কনসেন্ট্রেশন N2O5 ডিটি, আগে একটা মাইনাস হাফ, যেহেতু 2 স্টয়চিওমেট্রি নাম্বার আছে, সমান আমরা লিখব 1/4 ডি কনসেন্ট্রেশন NO2 ডিটি, এটা প্লাস সমান ডি অক্সিজেন কনসেন্ট্রেশন অফ ডি কনসেন্ট্রেশন O2 ডিটি। এবার দেখো, এবার এখানে এখান থেকে আমরা বুঝতে পারছি কি বলতো, DN2O5 ডিটি অর্থাৎ কনসেন্ট্রেশন নাইট্রোজেন পেন্টক্সাইডের যে অন্তরিত হবার হার, সেটা আমার কি হবে না, এই ভ্যালুটা আমরা এখন বের করব, N2O5 মাইনাস দিয়ে ডিটি, এইটা সমান কি হবে বলতো না, আমার 1.80 হয়েছে, 1.80 হয়েছে। তো ইনিশিয়ালি এটা ছিল 1.80, এই সরি 2.05, সেখান থেকে এখন হয়েছে 1.80 মাইনাস 2.05, তাহলে আমার এখন হয়েছে এটা মাইনাস, যেটা আমার ছিল ডিভাইডেড বাই টাইম ইন্টারভ্যালটা দেখো 170 মাইনাস 0। ওকে, তো এই হচ্ছে চেঞ্জ। এবার দেখো, এটা যেহেতু কমছে সময়ের সঙ্গে সঙ্গে, এর আগে আমরা একটা কি দেব, মাইনাস দেব, অন্তরিত হবার হার N2O5 এর 170 সেকেন্ড, 170 মিনিটে, তাহলে কত হচ্ছে না 1 হিসাব করলে 1.47 ইন্টু 10⁻³ মোল পার লিটার পার মিনিট। এটা খেয়াল করো, মোল পার লিটার পার মিনিট, কারণ এখানে মিনিট আমি বসিয়েছি, সেই জন্য এটা হয়ে যাচ্ছে পার মিনিট, মিনিট ইনভার্স। সুতরাং আমি এখান থেকে বলতে পারি যে মাইনাস হাফ অফ ডি কনসেন্ট্রেশন N2O5 ডিটি সমান কি বলতো, এটাকে হাফ করে দিলেই হয়ে যাবে, জাস্ট 1.47 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 2 ইউনিট। ওকে, তাহলে এটা আমি কি পেলাম না 170 মিনিট এই যে সময়ের অবকাশে গড় বিক্রিয়া হার পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার গড় বিক্রিয়া হার। কারণ দেখো, বিক্রিয়া হার আর সমান কি ছিল ইনিশিয়ালি, এই যে আর সমান এই যে এই রিলেশনটা আমার ছিল,
ইনিশিয়ালি আর সমান এই রিলেশন ছিল, এখান থেকে আমরা এই পার্টটা বের করলাম, ঠিক আছে? তাহলে আমার গড় বিক্রিয়া হার বেরোলো। এবার বলেছে NO2 উৎপাদনের হার। তো এখান থেকে এখানটা সমান আমরা লিখতে পারি কি 14 ডি কনসেন্ট্রেশন NO2 ডিটি। তার মানে জাস্ট এই যে পার্টটা আছে এটাকে 4 দিয়ে জাস্ট কী করতে হবে, মাল্টিপ্লাই করলেই আনসারটা এসে যাবে। এবং সেই আনসারটা হচ্ছে 2.94, গুণ করলে আসছে 2.94 ইন্টু 10⁻³ মোল পার লিটার পার মিনিট ইনভার্স।